হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 থার্মোমিটারি অধ্যায়টা আমরা লাস্ট ভিডিওতে শুরু করেছি। যেহেতু ছোট এবং কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলোই আমাদের কাজে লাগবে, যেগুলো পরবর্তী অধ্যায়তে আমরা কোথাও প্রয়োগ করতে পারবো। তো আগের ভিডিওতে যেটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করেছিলাম সেটা ছিল কি না, তাপগতিবিদ্যার জিরোথ ল কিংবা শূন্যতম সূত্র। তো সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি তাপীয় সাম্যে থাকতে হলে যে বৈশিষ্ট্য কিংবা যে ধর্মকে একই হতে হবে বস্তুদের মধ্যে, সেটা হচ্ছে টেম্পারেচার কিংবা তাপমাত্রা কিংবা উষ্ণতা। তো এই ভিডিও যেটা আমাদের আলোচনার টপিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে থার্মোমিটার সংক্রান্ত আলোচনা। যেটুকু আমাদের সিলেবাসে রয়েছে সেটা আমি ব্রিফলি আলোচনা করে দিচ্ছি, কারণ পুরোটাই তোমরা ক্লাস 7 এ এবং ক্লাস 10 এও কিছুটা পড়েছো গ্যাসের ধর্ম পড়ার সময়। তো আমরা জাস্ট একটু মনে করানোর ব্যাপার। তো নামটা হচ্ছে থার্মোমিটার, তোমরা জানো থার্মোমিটার ছোটবেলা থেকে পড়ে আসছো ক্লাস 6-7 থেকে, যে থার্মোমিটার হচ্ছে উষ্ণতা কিংবা তাপমাত্রা পরিমাপের যন্ত্র। তো এবার ব্যাপার হচ্ছে, যখন আমরা শূন্যতম সূত্র পড়েছিলাম তখন তোমরা মনে রেখেছো যে ধরো এরকম আমরা তিনটে বস্তুর কথা যদি বলা হয় এ বি সি, তা দেখেছিলাম আমরা এ বি যে তাপীয় সাম্যে থাকছে, তখন আমরা তৃতীয় বস্তুর সাপেক্ষে সেটা আলোচনা করেছিলাম। এ সি এর সঙ্গে তাপীয় সাম্যে, বি সি এর সঙ্গে তাপীয় সাম্যে, তাহলে এ বি ও তাদের মধ্যে তাপীয় সাম্যে থাকবে। তো এই ক্ষেত্রে সিটা হচ্ছে সেই তৃতীয় বস্তু। তো আমাদের এই আলোচনাতে বলতে পারি, আমরা যখন দুটো বস্তু, ধরো আমাদের যখন জ্বর হচ্ছে, আমরা ডাক্তারি থার্মোমিটার দিয়ে জ্বর মাপছি, সেখান থেকে উষ্ণতা পরিমাপ করছি। তো এখানে যদি আমরা নিজেকে একটা বস্তু ধরি, তাহলে দ্বিতীয় বস্তুটা হচ্ছে থার্মোমিটার, যাকে আমরা প্রমাণ হিসাবে ধরে সে কি করছে, আমাদের বডি কিংবা আমাদের শরীরের উষ্ণতা পরিমাপ করছে। তো এই জিনিসটা দেখবে বইতেও রয়েছে 590 পেজে, যে তৃতীয় যে বস্তুটা থাকছে সেটাই হচ্ছে মাপক কিংবা পরিমাপক, যে পরিমাপ করে দিচ্ছে। তো সেই তৃতীয় বস্তুটাই হচ্ছে আমাদের থার্মোমিটার। এবার প্রশ্ন হচ্ছে, এই যে থার্মোমিটারের সাহায্যে আমরা মাপবো, তার জন্য আমাদের কি লাগবে না, তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাপমাত্রা স্কেল। এবার প্রশ্ন হচ্ছে, টেম্পারেচার স্কেল কিংবা তাপমাত্রা স্কেল কি না, কোন বস্তুর আমরা সঠিকভাবে উষ্ণতা কিংবা তাপমাত্রা পরিমাপ করতে চাইছি, মানে উই ওয়ান্ট টু মেজার টেম্পারেচার পারফেক্টলি, একদম অ্যাকুরেটলি মেজার করতে চাইছি। তো তার জন্য একটা তাপমাত্রা স্কেলের প্রয়োজন হবে। এবার এই যে তাপমাত্রা স্কেলের প্রয়োজন হবে, তার একটা কি থাকবে, একটা নির্দিষ্ট কার্যনীতি কিংবা একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। তো প্রচলিত কার্যনীতি এটাই যে যে বস্তু বেশি গরম তো তার উষ্ণতা বেশি, আর যে বস্তু শীতল কিংবা ঠান্ডা তার সাপেক্ষে তার উষ্ণতা কম। তো এই নীতিটা তোমরা মাথায় রেখো। আর যখন সেই শীতল আর ঠান্ডা বস্তুকে আমরা পরস্পরের সংস্পর্শে নিয়ে আসবো কিংবা আশেপাশে থাকবে, তখন দেখবো কি হবে না, কিছু সময় বাদে তাদের উষ্ণতা কিংবা তাদের এই পরিমাপ সূচক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু একই হয়ে যাবে, অর্থাৎ তাদের দুজনের টেম্পারেচার কিংবা উষ্ণতা একই হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। এরপরে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে কি না, এটাও তোমরা জানো, সেটা হচ্ছে স্থিরাঙ্ক, যেটাকে আমরা বলি ফিক্স পয়েন্ট। এবার এই স্থিরাঙ্কের ব্যাপার চলে আসে কেন না, আমরা একটা থার্মোমিটার নিলাম, কিন্তু সেই থার্মোমিটার শুরু কোথায় হবে, শেষ কোথায় হবে, তার অনুসন্ধানগুলো কিভাবে হবে, শুরুর পর পরের দাগটা কোথায় হবে, সেটার জন্য কাউকে প্রমাণ হিসেবে ধরে কিন্তু সেই মার্কিং গুলো করা হয়। তো আমাদের যেটা থাকছে এখানে, যে যা সাপেক্ষে এটা করা হয় সেটাকে কিন্তু করা হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা নেওয়া হয় কিংবা একটা প্রমাণ ধরে নেওয়া হয়। তো সেই যে প্রমাণ ধরে নেওয়া হবে, সেইখান থেকে আমরা এই থার্মোমিটারে দুটো ক্লাসিফিকেশন দেখে থাকি। একটা হচ্ছে এই প্রাথমিক থার্মোমিটার, আরেকটা হচ্ছে গৌণ থার্মোমিটার। তবে প্রাথমিক মানে এটা নয় যে শুধু সেটাই ব্যবহার করবো, গৌণটা ব্যবহার করবো না, কিংবা গৌণটা খুব একটা ব্যবহার হয় না কিংবা তার গুরুত্ব বেশি নেই, সেই সেন্সে কিন্তু এরকম নামকরণ করা হয়নি। প্রাথমিক মানে যেটাকে আমরা ফান্ডামেন্টাল হিসেবে ধরি, সেটা আমরা কি না, দেখো থার্মোমিটার তো অনেক রকমের হয়, তরল থার্মোমিটার রয়েছে, পারদ থার্মোমিটার রয়েছে, গ্যাসের থার্মোমিটার রয়েছে, আবার প্লাটিনাম রোধেরও থার্মোমিটার রয়েছে। তো থার্মোমিটার বিভিন্ন অবস্থায় রয়েছে, কিন্তু আমরা যেটাকে ফান্ডামেন্টাল কিংবা প্রাইমারি ধরে থাকি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আদর্শ গ্যাস থার্মোমিটার। তাহলে আদর্শ গ্যাস থার্মোমিটার, এই যে আদর্শ গ্যাস থার্মোমিটার রয়েছে, তার শুরুতে একটা স্থিরাঙ্ক থাকবে আর একটা উপরে থাকবে, যাদেরকে তোমরা মনে করে দেখো ক্লাস 7 এ আমরা পড়েছিলাম
নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটা লো পয়েন্ট থাকে এবং একটা হায়ার পয়েন্ট থাকে। যেটা অনেক সময় আমরা যেটা লো পয়েন্টকে আমরা বলে থাকি না বরফ বিন্দু বলি, ঊর্ধ্ব যেটা পয়েন্ট থাকে সেটাকে আমরা বলি কি না স্টিম পয়েন্ট বলি। তাহলে আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট থাকে। তো সেটা একটু পরে আবার বলছি আমি, তো এগুলো আগে থাকলেও করেছো। কিন্তু আমাদের এখানে একটা টার্ম আছে যেটা তোমরা বইতেও দেখবে যে গ্যাসের থার্মোমিটার, এই যে আদর্শ গ্যাস থার্মোমিটার, এটাই হচ্ছে আমাদের প্রাথমিক থার্মোমিটার। এর সাপেক্ষেই বাকিগুলো সব ড্র করা, মানে মার্কিং গুলো করা তাপমাত্রা স্কেলে। তো এইটাতে কি করা হয় না, এইটাতে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে জলের যে ত্রিদশা বিন্দু, যাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট, একে বলা হয় ট্রিপল পয়েন্ট। তো জলের যে ত্রিদশা বিন্দু, যেটা তোমরা বইতেও দেখবে, এটা পড়বে কিন্তু এটা ইম্পর্টেন্ট, কিন্তু জলের যে ত্রিদশা বিন্দু, সেই ত্রিদশা বিন্দু সাপেক্ষে কিন্তু টোটাল ব্যাপারটা করা থাকে। এবার প্রশ্ন হচ্ছে এই জলের ত্রিদশা বিন্দু কি না, এটা হচ্ছে একটা অবস্থা, একটা সাম্য অবস্থান, যেখানে জলের যে তিনটে কি বলবো না ভৌত অবস্থা, অর্থাৎ বরফ বলো, জল বলো এবং জলীয় বাষ্প, এই তিনটে অবস্থা কিন্তু সাম্য অবস্থানে থাকে। তো এখান থেকে বুঝতেই পারছো একটা নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে এটা সম্ভব হবে। তো সেই মানটা আমরা এইটা অবশ্যই কেলভিনে আমরা লিখবো, কারণ কেলভিনটা এখন স্ট্যান্ডার্ড যেটা ব্যবহার হয়। তো এইটা হচ্ছে সেই ত্রিদশা বিন্দুর কিন্তু মান। তো দেখবে তোমাদের বইতে এই মানটা রয়েছে, এই মানটাকে ধরে নেওয়া হয় 273.16, এটা হচ্ছে সেই টেম্পারেচার। আর চাপটা কত থাকে না 4.8 মিলিমিটার এইচজি, মানে পারস্তম্ভের চাপে 4.8 মিলিমিটার। এই অবস্থাতে এই ঘটনাটা কিন্তু ধরা থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে আদর্শ গ্যাস আমরা লিখছি, তাহলে এই আদর্শ গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাস থার্মোমিটারের কথা যদি বলা হয়, তাহলে আদর্শ গ্যাস স্কেল, তো এই আদর্শ গ্যাস স্কেল তাহলে কিভাবে হবে না, আমরা এই যে টেম্পারেচার রয়েছে এটাকে আমরা কেলভিনে লিখি, কারণ ডিগ্রি কেলভিন তো লেখা হয় না, কেলভিনই লেখা হয়। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি রোমার হয়, কিন্তু কেলভিনের ক্ষেত্রে ডিগ্রি চিহ্নটা আমরা ইউজ করি না। তোমরা ফার্স্ট চ্যাপ্টারেও পড়েছো, যেখানে মাত্রা বিশ্লেষণ চ্যাপ্টারটা ছিল, বোধরাশির মাত্রা যেখানে ছিল, সেখানে মনে করে দেখো নিয়মের মধ্যেই লেখা ছিল। তাহলে এইটাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক হিসাবে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এইটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে আমরা আদর্শ গ্যাসের স্কেল স্থাপন করা হয়। ওই দেখবে বইতে তোমরা এটা লেখাও পাবে যে 273.16 ধরে নিয়ে দলের ত্রিদশা বিন্দুকে ধরে নিয়ে এই আদর্শ গ্যাস থার্মোমিটারে অংশাঙ্কন কিন্তু করা থাকে। এবার প্রশ্ন হচ্ছে এটাকেই কিন্তু আমরা আদর্শ গ্যাসের স্কেল বলে থাকি। তোমরা বইতে তোমাদের দেখতে দিচ্ছি 591 পেজে দেখবে একটা ছক করা আছে, সেখানে দেখবে, অবশ্য সবগুলো পড়ার দরকার নেই, জাস্ট আইডিয়ার জন্য বলছি, জলের ত্রিদশা বিন্দুর মান কেলভিনে দেওয়া হয়েছে এই মানটা। এইবারে জলের যে আমরা বরফ বিন্দু বলবো সেই মানটা কত 273.15 কেলভিন, সেটাও দেখো মান রয়েছে। একে বরফ বিন্দু বলা হয়, তোমরা জানো বরফের হিমাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট, ডিগ্রি গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট, দুটোই হচ্ছে এটা। এবারে কি হয়, খুব একটা পরিমাপে যদি সূক্ষ্মতার প্রয়োজন না থাকে, তাহলে এই 0.15 আর এই 0.16 এই দুটো মানকে আমরা উপেক্ষা করতে পারি। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আমরা 273 কিন্তু লিখতে পারি। তো দুই ক্ষেত্রে যদি 273 লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার যে এইটা থেকে দুটো থেকে যদি একই রকমের হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে পরিষ্কারভাবে এটা বলতে পারবো যে আমাদের এইটা আর এইটা দুটো সেম হয়ে যাচ্ছে। তার মানে জলের যে ত্রিদশা বিন্দুর যে মানটা, সেই মানটা আর আমাদের এই বরফ বিন্দুর যে মান, দুটো কিন্তু প্রায় সমান হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু আমরা এটাকে কোইন্সিডেন্ট কিংবা সেম ধরে অংশাঙ্কগুলো করতে পারি। এবার আমরা বইতে দেখবে গৌণ থার্মোমিটার বলে রয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম। তো গৌণ থার্মোমিটার মানে এটা কিন্তু মোটেই নয় যে ব্যবহার খুব একটা বেশি নয় কিংবা এটা হয়তো ত্রুটিপূর্ণ, তা না। আদর্শ গ্যাস থার্মোমিটারকে আমরা ফান্ডামেন্টাল ধরি, সেই জন্য একে প্রাথমিক বলছি। তো এটা বাদে যতগুলো রয়েছে, সে আমাদের তরল তরলের থার্মোমিটার কিংবা প্লাটিনাম রোধ থার্মোমিটার, সবগুলোই হচ্ছে কিন্তু তোমাদের গৌণ থার্মোমিটার। কিন্তু শুধু ফান্ডামেন্টাল একে ধরা হচ্ছে বলে, ব্যবহারিক দিক থেকে বলতে গেলে তরল থার্মোমিটার এবং তোমাদের প্লাটিনাম রোধ থার্মোমিটার ব্যবহার যথেষ্ট রয়েছে। তো সেই সেন্সে কিন্তু গৌণ বলা হয় না, এটা মাথায় রাখতে হবে। যেহেতু ফান্ডামেন্টাল একে ধরা হয়, ওই জন্য পরের গুলোকে কিন্তু প্রাইমারি কে বলা হয়, পরের গুলোকে এই জন্য সেকেন্ডারি কিংবা গৌণ বলা হয়। তো এটা তোমরা মাথায় রাখবে। ওদের অংশাঙ্কগুলো কেমন করা হবে না আদর্শ গ্যাস থার্মোমিটারের মতো।
তোমরা ক্লাস 10 এও পড়েছো যে আদর্শ গ্যাসের থার্মোমিটারের মধ্যে নিম্ন স্থিরাঙ্ক এরকম আর আমাদের আবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তো এর সাপেক্ষে কিন্তু অঙ্কন করা হচ্ছে বাকিদের ক্ষেত্রে, এটা স্টার্টিং একটা এন্ডিং আর কত ভাগে ভাগ করা হবে। যেরকম ধরো আমরা সেলসিয়াসে বলছি সমান 100 ভাগে ভাগ করব, তো সেটা ফ্যারেনহাইটের ক্ষেত্রে বুঝতেই পারছো 180 ভাগের কথা চলে আসছে, রয়মারে সেটা 80 ভাগের কথা চলে আসছে। তো এই ব্যাপারটা কেলভিনে আবার সেই 100 ভাগের কথা চলে আসছে, 273 কেলভিন থেকে 373 কেলভিন। তো ব্যাপারটা কিন্তু একই, শুধু অংশাঙ্কন করার নিয়মটা জানতে হবে। ওইটাই দেখবে এখানে রয়েছে দাগের কথা। এবার যদি সেলসিয়াস স্কেলের কথা বলা হয়, যদি সেলসিয়াসে তোমরা জানো নিম্ন স্থিরাঙ্ক কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় না 100 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা ফারেনহাইটে বলি তোমরা এগুলো সবই জানো, তাহলে এটা কত হবে 180 ডিফারেন্স নেব, তাহলে লেখার সময় আমাকে 180 যোগ করতে হবে এর সঙ্গে, তাহলে তখন আমরা লিখব 212 ডিগ্রি ফারেনহাইট। রয়মান যখন হয় তখন এটা 0 ডিগ্রি আর এখানে তখন কত আসবে 80 ডিগ্রি আর কেলভিনের সময় তোমরা জানো 273 কেলভিন আর এখানে 373 কেলভিন। তো এই মানগুলো দেখবে তোমরা বইতেও পেয়ে যাবে, চিহ্নগুলো তোমরা জানো কোনগুলো লেখা হয়, এগুলো সবই পুরনো পড়া 7 আর 10 এ পড়েছো তোমরা, এইটা মাথায় রাখতে হবে। এবারে যে চারটে স্কেল প্রচলিত স্কেল রয়েছে যেটা আমি এখানে লিখলাম, তো কেলভিন স্বাভাবিকভাবে বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই চারটে স্কেলের মধ্যে সম্পর্ক যেটা আমাদের অঙ্ক করতে খুব কাজে লাগে, তোমরা একটা জেনারেল সম্পর্ক মাথায় রাখতে পারো। ধরো আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট কিংবা ফারেনহাইট রয়মান কিংবা রয়মান কেলভিন কিংবা সেলসিয়াস কেলভিন, যেটা খুশি যে কোনো দুটো স্কেলের মধ্যে আমরা সম্পর্ক করে সেখান থেকে কোনো অঙ্ক করতে চাইছি। তো সেখানে আমরা কিভাবে করব না, সেখানে আমরা এইভাবে করব। প্রথম স্কেল সাপোজ ধরো সেলসিয়াস 1 নম্বর আর ফারেনহাইট হচ্ছে দ্বিতীয় স্কেল। সূত্রটা কেমন তোমরা দেখবে 591 পেজে বাম দিকে একদম নিচের দিকে রয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা আগেও পড়েছো যে স্কেলটা সবচেয়ে প্রথমে তোমরা ধরেছো সাপোজ সেলসিয়াস, তাহলে সেলসিয়াস স্কেলে মানটা তোমরা আগে লিখবে সেলসিয়াস মাইনাস সেই স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত না 0 লিখবে বাই সেই স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত না 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এটা লিখবে। একই নিয়ম দ্বিতীয় স্কেলের জন্য করবে, ফারেনহাইটের বের করছো তাহলে ফারেনহাইটের মান তার নিম্ন স্থিরাঙ্ক কত 32, তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত না 212 আর নিম্ন স্থিরাঙ্ক কত 32। এই যে সূত্র এইটা প্রয়োগ করেই কিন্তু মনে করে দেখো, যেটা তোমরা ক্লাস 7 থেকে মনে রেখেছো অঙ্ক করার সময়, সেখানে মনে করে দেখো বিজ্ঞানে পড়তে, এই যে ভ্যালুটা আমরা লিখছি c/5 f - 32 তো দেখবে তোমাদের এখানে বইতে যেটা এখানে রয়েছে, তো এখানে আমরা দেখতে পাই কি না এই ভ্যালুটা কিন্তু আমরা বারবার লিখে থাকি। তাহলে এই যে বারবার লিখছি সেটা আসছে কিভাবে না, তোমরা যদি এটাকে সমাধান করে দেখো যে c/100 f - 32 আর এখানে কত আসছে 180, তাহলে দেখো একই জিনিস। এইভাবে আমরা যে কোনো স্কেলের মধ্যে কিন্তু সম্পর্কটা করতে পারি। যেমন ধরো আমি যদি বলি সেলসিয়াসের সঙ্গে কেলভিন করতে চাইছি, তাহলে কি হবে এটা লিখবো। কেলভিনের সময় কি হয়, কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক কত না 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 আর নিম্ন স্থিরাঙ্ক 273। তাহলে এখান থেকে সম্পর্ক যখন আমরা করছি তখন কেমন আসছে এরকম আসছে, দেখো এই 100টা কেটে যাবে, তাহলে দেখো c = এটা। তার মানে দেখো কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের যে অংশাঙ্কনগুলো মানে মাঝের যে ডিভিশনগুলো সেটা কিন্তু একই রকমই থাকছে, শুধুমাত্র সেলসিয়াস থেকে কেলভিন করার সময় আমাদের 273 দিয়ে যোগ করতে হবে, কিংবা কেলভিন থেকে সেলসিয়াস পেতে গেলে 273 দিয়ে কেলভিনের মানটাকে বিয়োগ করতে হবে। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো অঙ্ক করতে পারি। তোমরা দেখবে তোমাদের বইতে দুটো স্কেলের নাম না নিয়ে লেখা রয়েছে নিচের দিকে, যে কোনো দুটি স্কেলের তাপমাত্রা পাঠের সম্পর্ক, একটা স্কেল p, তাহলে তখন কি করবে এটাকে p ধরে নেবেন। তাহলে p মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, পরের স্কেলের নাম যদি q হয় তাহলে q মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, সেই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এভাবে কিন্তু আমরা সহজেই যে কোনো দুটো স্কেলের মধ্যে সম্পর্ক বের করতে পারি। তো অজানা স্কেল থাকলেও অঙ্ক করার সময় কোনো অসুবিধা কিন্তু হবে না, কিন্তু অঙ্ক ইদানিং আসছে না, তবু করে রাখা ভালো, বিভিন্ন পরীক্ষাগুলো তোমরা দেখবে সেখানে কাজে লাগতে পারে। এরপর যেটা আমাদের আলোচনা করতে বলেছে সেটা হচ্ছে তাপ। তো তাপ সম্বন্ধে বেশি কিছু বলার নেই, অনেকবার পড়েছো, ক্লাস 7 এ পড়েছো, 6 এ পড়েছো, আবার ক্লাস 10 এ, আবার 11 এ। তো তাপ সম্বন্ধে যে ধারণাটা আমাদের থাকে সেটা
অনেকেই জানে যে হ্যাঁ তাপ হচ্ছে কারণ, উষ্ণতা হচ্ছে তার ফল। তো ওই কনসেপ্টটা কিন্তু তাপগতিবিদ্যাতে নেই। এইখানে যেটা আমরা আলোচনা করব যে উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে তাপ। তো এখানে সেরকম কারণ কিন্তু আমরা বলবো না যে তাপ হচ্ছে কারণ, উষ্ণতা হচ্ছে ফল, সেরকম ধারণা আমরা দেবও না, ওরকম মনের মধ্যে রাখবো না। তাপটা হচ্ছে কি না শক্তি অবশ্যই, এটা কিন্তু কি বলবো না একটা টার্ম লেখা আছে তোমাদের মধ্যে দেখবে চলমান শক্তি। অর্থাৎ তাপ কথাটা আমরা তখনই বলবো যখন একটা উষ্ণতার পার্থক্য যার জন্য একটা স্থান থেকে আরেকটা স্থানে প্রবাহিত হচ্ছে। ওই জন্য দেখবে বইতে সংজ্ঞাতে বলা রয়েছে শুধুমাত্র উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। তো এই জন্য একে আমরা বলি চলমান শক্তি বলে থাকি, অর্থাৎ চলমান অবস্থাতে। এই জন্য আমরা একে বলি যে এনার্জি ইন ট্রানজিট, এই জন্য বলা হয় চলমান। তার মানে কি তাপমাত্রা বস্তুর নিজস্ব ধর্ম, কিন্তু তাপ কিন্তু বস্তুর নিজস্ব ধর্ম নয়, এটা কিন্তু মাথায় রেখো। এই জন্য দেখবে এখানে বলা থাকে কোন বস্তুর কখনই বলবে না তাপ, বস্তুর তাপ কিন্তু কার্যত একদম কোনো মিনিংলেস কথা। আমরা বললাম কোন বস্তুর তাপ 20 ক্যালোরি, এটা কিন্তু ভুল। 20 ক্যালোরি অন্য বস্তু থেকে এখানে ট্রান্সফর্ম হয়ে এসেছে। এই জন্য দেখবে তোমাদের বইতে 4th পয়েন্টে লেখাই রয়েছে এই জন্য তাপ হলো চলমান শক্তি, অর্থাৎ এক বস্তু থেকে আরেক বস্তুতে যখন স্থানান্তরিত হচ্ছে তখনই কিন্তু তাপের বহিঃপ্রকাশ ঘটে। তো এটা মাথায় রেখো। আর কি না তাপমাত্রা স্থানান্তরিত কিভাবে হয় না তাপমাত্রার পার্থক্য হলে, যেরকম চাপের পার্থক্য হলে আমরা দেখি সে তরলের ক্ষেত্রে কিংবা গ্যাসের ক্ষেত্রে, ওই রকম তাপমাত্রার পার্থক্য হলে। তাপমাত্রার পার্থক্য হলে মানে কি না একটা বস্তুর উষ্ণতা বেশি কিংবা কোন স্থানে উষ্ণতা বেশি কোন স্থানে উষ্ণতা কম, সেই জন্য তাহলে তাপমাত্রার পার্থক্য আছে বলেই সেই ক্ষেত্রে তাপ স্থানান্তরিত হচ্ছে। তারপর রয়েছে দেখা গেল তাপমাত্রার পার্থক্য ব্যবহার করা হয়েছে, দেখা গেল তাপমাত্রা পার্থক্য না থেকে অন্য কিছু যদি পার্থক্য হয়ে যায়। যেরকম একটা উদাহরণ রয়েছে যদি দুটো বস্তু চাপ, একটা চাপ বেশি একটা চাপ কম পার্থক্য হয়েছে, তো এখানে নিশ্চিতভাবে তাপীয় শক্তি কিংবা তাপ শক্তি স্থানান্তরিত হবে না, এইখানে যেটা স্থানান্তরিত হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো এটা মাথায় রাখো, যখনই উষ্ণতার পার্থক্য হবে তখনই শুধুমাত্র তাপ শক্তি স্থানান্তরিত হবে। তো এটা তোমরা মাথায় রাখো। তোমাদের এখানে যা ছিল সবগুলি মোটামুটি আমরা আলোচনা করে নিলাম। লাস্টে তাপীয় সাম্যাবস্থার সংজ্ঞা রয়েছে, এটা আমি আগেই অনেকবার আলোচনা করেছি। আবার শুধু মনে করাচ্ছি যে তাপীয় সংস্পর্শে থাকা মানে গায়ে গায়ে নয়, দূরে দূরে থেকে কিন্তু তাপীয় সংস্পর্শ থাকে, যেটা আমি আগেই বলেছি তোমাদের। তাপীয় সংস্পর্শে থাকা দুই বা দুইয়ের বেশি বস্তু যদি তাপমাত্রা সমান হয় তখন তারা তাপীয় সাম্যাবস্থা অর্জন করেছে। তার মানে শূন্যতম সূত্র থেকে আমরা বলতে পারি সেই বৈশিষ্ট্য কিংবা সেই ধর্মটা হচ্ছে বস্তুর উষ্ণতা। তো এটা মাথায় রেখো। তোমাদের এখানে উদাহরণ অঙ্ক রয়েছে 4টে, দেখতে পারো সবগুলোই সহজ, ক্লাস 7 আর 10 এরকম অঙ্ক করেছো। হটসে প্রশ্ন 8টা রয়েছে প্রশ্ন উত্তর, তার মধ্যে 1 থেকে 7 অবধি দেখবে, সেরকম বিরাট ইম্পর্টেন্ট না, কিন্তু কনসেপ্ট ডেভেলপমেন্টে কাজে লাগবে। এইখানে আমি চ্যাপ্টারটা শেষ করছি। এখানে 7টা এমসিকিউ আর 7টা সেট 1 অঙ্ক রয়েছে, সেরকম গুরুত্বপূর্ণ নয়, তবু আমরা পরের ভিডিওতে এই এমসিকিউ এবং নিউমেরিক্যালস এবং ফর্মুলা বলতে এই দুটো ফর্মুলা সেটা নিয়ে আলোচনা শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন বাই।